তারপরে মা নিজের গহনা বন্ধক দিয়ে আমাকে ফোন কিনে দিল, একটা ছোট্ট ফোন, যে নর্মালি রোস্ট সবাই করে, ঠিক আছে, কিন্তু আমি গালাগালি দিই না। আমার কন্টেন্টই গালাগালি আর কন্টেন্টে গালাগালি দুটোর মধ্যে তফাৎ আছে। আমি ওদেরকে নিয়ে রোস্ট করেছিলাম এক সময়, ঠিক আছে। আমি আমার জীবনে কোনো কন্ট্রোভার্সি নেই। আমি ইউটিউবে ইগোতে আমি স্ট্রাইক নিয়েছি, তোমার টাকার সম্পর্ক, আর কিছু সম্পর্ক থাকে না। আর এজেন্টরা তো অর্ধেক টাকা মেরেই যায়। তো নমস্কার সবাইকে, আমি সৌভিক বাগচি। তো আরও একটা নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আমি এসেছি। আজকে আমাদের গেস্ট বিপুল দাস, একে বদমাশ বিপুয়া। থ্যাংক ইউ আমাকে এই তোমার পডকাস্টে ডাকার জন্য, খুব ভালো লাগছে। আর তোমাকেও থ্যাংক ইউ, আজকে এলা, সময় বার করে, ব্যস্ত মানুষ তুমি। না না, এত এরকম ব্যাপার না। তো দাদা, প্রথমেই আমি তোমার সাথে আজকে আলোচনায় আসি, যেটা হচ্ছে দাদা, এই বদমাশ বিপুয়া মানে এই নামটা তুমি মানে কিভাবে সাজেস্ট করলে নিজের ইউটিউব চ্যানেলের জন্য? এই নামটা নর্মালি ধরো, মানে আগে এরকম চ্যানেলের নাম ছিল না, এর আগেও 2-3টা নাম দিয়েছিলাম, যে বং বদমাস, মানে সবাই নামের সামনে বং লাগাচ্ছিল, যেমন বঙ্গাই, ঠিক আছে, যখন পপুলার হয়েছিল তার জন্য সবাই বংটা লাগাচ্ছিল, তার জন্য আমি বং বদমাস বা এরা অনেক কিছু নাম দিয়েছিলাম। তারপরে চললো না। তারপর আমার ফেসবুক প্রোফাইলের নাম ছিল একবার, মানে বদমাস বিপুল বলে রেখেছিলাম, মানে তখন বুঝতে পারছি ছোট ছিলাম তখন, এরকম দিয়ে ওই নাম দিয়েছিলাম। তারপর যখন চ্যানেলের নাম চেঞ্জ করে বদমাস বিপুয়া রাখলাম, আর বিপুয়াটা আমার ডাক নাম, মানে বাড়িতে ডাকে, এই নামটা যখন রাখলাম, তারপরে ভিডিওটা ভাইরাল হতে লাগলাম, আর তারপর থেকে এই নামটাই পপুলার হলো, আর চেঞ্জও করতে হয়নি পরে আর। মানে বেসিক্যালি সেই টাইমে তুমি যেটা তোমার বন্ধু বান্ধব তোমাকে ডাকতা, সেটা দেন তুমি বদমাশ লাগিয়ে বিপুয়া লাগে, ভেরি ইউনিক নেম। আর মানে সত্যি কথা বলতে, মানে এই নাম চয়েস করাটা মানে ইউটিউব বা ফেসবুকে নিজের একটা আলাদা করে ট্যাগলাইন তৈরি করাটা তোমার কাছে কতটা টাফ ছিল? যে এই বদমাশ বিপুয়া এই নামটাকে এস্টাবলিশ করতে তোমার কি কোনো প্রবলেম হয়েছে? না, প্রবলেম বলতে ছোট থেকেই নর্মালি প্রবলেম ছিল। তার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা, সেটা মানে তাও আবার এইসব জিনিস নিয়ে, এগুলো আমাদের ওইদিকে কেউ করতেও না, কেউ জানতোই না। আমাদের গ্রামে হয়তো আমি ফার্স্ট ছিলাম যে ইউটিউব করি বা ইউটিউব নিয়ে কিছু করছি, পড়াশোনার পরেও। বাড়ি থেকে তো প্রথমে তো কিছুতেই মানবে না এইসব কিছুতে, যে পড়াশোনা করে এগুলোতে কী হবে, কিছু হবে না। তবুও কলেজ করতে করতে শুরু করি নর্মালি। আর বাড়ির থেকে তো প্রচণ্ড চাপ, যে এইসব করে কিছু হয় না ভবিষ্যতে। এখনো মা বাবা এটাই বলে যে এইসব করে কিছু হয় না, কিন্তু এখন যেহেতু দেখছে যে কিছু একটা করেছি, তাই চলছে এখন আপাতত। কিন্তু আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি কিছু করা দরকার, যদি কোনোদিন সেটা কাজ করে। যদি পড়াশোনা করে তো আমি বসেই থাকতাম, এখনো চাকরি নেই এমনিতে পশ্চিমবঙ্গে। তো ট্রাই করলাম, তারপরে আস্তে আস্তে ভাইরাল হলো ভিডিও, তারপরে এখন চলছে। তো দাদা, এরপরে আমি যাই তোমার সাথে নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে এই যে তোমার যখন প্রথম ইউটিউব জার্নি তুমি স্টার্ট করলা, ঠিক আছে, কি কি তোমার প্রবলেম এসেছিল, কিভাবে তুমি মানে একটা মানে ফোন থেকে, আমি যে তোমার পুরোনো ভিডিও দেখছিলাম, একটা ফোনের ভিডিও ছিল, এই ফোন থেকে আজ ক্যামেরাতে সুইচ, এই গল্পটা জানতে চাই, যে ঠিক তুমি কিভাবে স্ট্রাগলিং করেছো, যে তোমার কতটা স্ট্রাগল, আমি আগের ভিডিওতে দেখতে পাচ্ছি যে কতটা স্ট্রাগল করে তুমি উঠেছো, এই একটু গল্প যদি আমাদেরকে একটু শেয়ার করো। দেখো, মানে ফোন কেনাটাই একটা আমার স্ট্রাগল ছিল প্রথমে। মানে মধ্যবিত্ত বাড়িতে ফোন দেয় না বাড়ি থেকে এরকমভাবে। তো আমি কলেজে উঠলাম, তখন মা আমাকে নিজের, মানে বাবা তো দেবেই না ফোন, তারপরে মা নিজের গহনা বন্ধক দিয়ে আমাকে ফোন কিনে দিল, একটা ছোট্ট ফোন, 8-9 হাজার টাকা দাম, আই থিঙ্ক, ছোট্ট ফোন। এখনও ফোনটা আছে আমার কাছে, আমি রেখে দিয়েছি, যদিও বা চলে না। ওই ফোন থেকেই শুরু করেছিলাম প্রথমে। আর নর্মালি মানে ওই ফোনটা ছিল বলেই আমি নিজেকে হয়তো লাকি মনে করি যে ওই থেকে কিছু করতে পেরেছি। আর তখন অনেক ইউটিউবার ছিল, বেশিরভাগ মানুষ ফোনেই, যেমন রাহুল দে বলো, আরও 2-4 জন ইউটিউবার আছে যাদেরকে দেখে আমি মানে পেয়েছি যে আমার কিছু সেট আপ না থাকলেও আমি কিছু করতে পারি। তো নর্মালি এরমভাবেই করেছিলাম। আর প্রথমে তো ভেবেছিলাম যে ভাইন্স করতাম প্রথমে। আচ্ছা। নর্মালি বাড়িতে বসে বসে যেমন ছেলে মেয়ে সেজে যেরকম করে ওরকম করতাম। তার আগে মানে বন্ধুদের সঙ্গে ভাইন্স করতাম, ফোন দিয়ে বন্ধুদের সঙ্গে ভাইন্স করতাম। তো তখন সবার টাইম হতো, কারো টাইম হতো না। তারপরে কি করব ভাবলাম, তাহলে বাড়ি থেকে কিছু করি। বাড়িতেই নিজে ভাইন্স করা শুরু করলাম। আবার তখন আমার কাছে মাইকও ছিল না। মাইক বলতে স্যামসাং এর মানে হেডফোন ছিল আগে অনেক তার, লং একটা তার পাওয়া যেত, সাদা কালারের। ওইটা দিয়েই শুরু করেছিলাম। মানে ওইটাতে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার, মানে এটা ঠিক যে
ওই টাইমটাতে ওটাই সব থেকে মানে রিজনেবলের প্রাইসের মধ্যে হেডফোনের মাইক। এমনকি মানে আমার দাদা ছিল, সে হচ্ছে মোটর ব্লগিং করতো। এবার ও কি করতো, মানে গোপ্রো তো তখন প্রপারলি ছিল না, এসডি ক্যাম ছিল সামনে, আর ও ফোনে রেকর্ডিং করতো কি মানে যেটা হচ্ছে হেডফোনের এগুলো কেটে দিয়ে শুধু মাইকটাকে হচ্ছে গুছতো। মানে ওটা খুব ভালো কোয়ালিটি, ভালো আসতো। মানে এই নর্মালি যেমন আমরা এই কোয়ালিটি যেমন করি না এখন, যে ক্যামেরা মাইক্রোফোন ওই রকম কোয়ালিটি আসতো। আমি তখনও ভিডিও করতাম, ঠিক আছে, ফোনে। মানে তখন আমার মাইকে কোনো প্রবলেম হয়নি কোনোদিনও। আর ইউটিউব ভিডিও করতে গেলে মাইক্রোফোন, তারপরে তোমার পিকচার কোয়ালিটি, এই দুটো ম্যাটার করে। মানুষ দেখে শোনে দুটো বেসিক্যালি দেখার থেকে আরো আমার মনে হয় যে শোনাটা ক্লিয়ার যেন আসে। শোনার সাইডে যদি এদিকে গাড়ির আওয়াজ আসছে, ঠিক আছে, তখন সেটা চলে না। দাদা তোমার বাড়ির আশেপাশে তার মানে মেন রোড আছে, যে তুমি বলছো গাড়ি ঘোড়ার আওয়াজ আসে, তো সেইটাকে তুমি কিভাবে ডিল করতে? মানে আমার বাড়ির পাশে যেমন একটা রোড ছিল, আমাকে মোটামুটি দরজা দিয়ে আবার পর্দা দিতাম যাতে আওয়াজটা কম আসে। ঘরে হচ্ছে তোমার এরকম কার্ডবোর্ড কেটে কেটে লাগানো থাকতো, কেন আমরা শর্ট ফিল্ম যখন বানাতাম খুব প্রবলেম হতো যে বাইরের সাউন্ড খুব আসতো। তুমি মেন রোডের পাশে সেটাকে ডিল করতে কি করে? দেখো, মেন রোডের পাশে থেকে আমি শ্যুট করতাম হয় খুব ভোরে, ঠিক আছে, খুব সকালে শ্যুট করতাম যখন কোনো কেউ উঠতো না, নয় রাতে, ঠিক আছে, এর মাঝখানে শ্যুট করে। আর তখন আমার ঘরে এসি ছিল না, গরমে কিরকম হতো। মানে প্রতিটা বিগিনার ইউটিউবার জানে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা কাজ করে, যে প্রথম ওই ফেজটা ভীষণ কঠিন। আর তখন আমি মানে এখন তো তাও সপ্তাহে একটা বা 10 দিনে একটা ভিডিও আপলোড করি, তখন সপ্তাহে 2-3টে করে ভিডিও আপলোড করতাম। মানে যাই হয়ে যাক, ভিউজ আসুক কি না আসুক। মানে কথা কাটলাম, সরি দাদা। মানে তুমি বিগিনার যারা ইউটিউবার বা নতুন যারা ইউটিউবার, তাদেরকে তুমি মানে কি বলতে চাইছো যে মানে প্রথম ফেজে রেগুলার ভিডিও যতটা ভিডিও আপলোড করা যায়, যাই হোক, ভিউজ আসুক কি না আসুক, রেগুলার যদি ভিডিও আপলোড করে একদিন না একদিন মানে চ্যানেল দাঁড়াবেই। আমি যেমন তখন ধরো কোনো ভিডিওতে 50টা, কোনো ভিডিওতে 100টা এরকম ভিউজ এসেছে। আর যখন একটু একটু ভাইরাল হলো, তখন অনেকে হয় না যে 10,000-20,000 ভিউজ আসলো, ভাবলাম একটু সেট আপ করে তারপরে আবার ভিডিও শুরু করবো, এরকম করলে হবে না। যখন একটু ভাইরাল হবে না চ্যানেল, একটু ভিউজ আসছে, তখন আরো কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। তখন যদি থেমে যায় তাহলে চ্যানেল আবার ডাউন হতে শুরু হয়। আর ওই টাইমটাই হয়তো আমি থামিনি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, তার জন্য তো আজকে এই জায়গাতে তুমি যেটা বলছো, মানে 300K সাবস্ক্রাইবার, এটা মানে 100K সাবস্ক্রাইবার। আমার 10,000 সাবস্ক্রাইবার ড্রিম ছিল। 1,000 তো অনেক দূরের কথা, 10,000টা অনেকটা ড্রিম ছিল। আমি এখন নতুন মানে ইউটিউব চ্যানেল স্ট্যাবলিশ করেছি পডকাস্টে, যেটাতে এই ভিডিওটা আসবে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো, কেন এরপর আরো ভালো ভালো তোমরা মানুষদের সাথে এই জায়গায় আলোচনাতে আমি বসতে পারি যাতে, আর তোমরাও তাদের কথাবার্তা, জীবনের গল্প যাতে শুনতে পারো। দাদা একটুখানি পার্সোনাল যাই, এই যে তুমি ভিডিওগুলো বানাও, কোনোদিন ফ্যামিলির কোনো লোক পিন করেছে বা নক করেছে? দেখো, ফ্যামিলি না, ইউটিউব করতে গেলে ফ্যামিলি, আত্মীয় স্বজন এটার সঙ্গে ডিল করেই মানে করতে হয় সবকিছু। মানে বাড়ি থেকে বা বাড়ির বাইরে কথা বলবেই। আমার বাড়ির বাইরে থেকে তো নর্মালি মানে বলতো কি করছে এরা, কিরকম কথা, এত এত আমি নর্মালি এত আস্তে কথা বলি না। যখন রোস্ট ভিডিও করি তখন একটু আমার কথাটা সাউন্ডটা জোরেই আসে, এত জোরে জোরে আওয়াজ কে করে, কিসের ভিডিও করছে, এরকম ভাবে নর্মাল সবাই বলতো, বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন। আর এখন তারাই আবার আমাকে বলে ফোন করে করে, যাক বাবু এক জায়গায় পৌঁছেছে, এক জায়গায় কিছু করছে। যখন আমি দেখি যে কোনো ইভেন্টে গেছি তখন সবাই বলে, এখন মানে প্রাউড ফিল করে এখন নর্মালি। আচ্ছা, তোমার ওই মোমেন্টটা কেমন ছিল যখন বঙ্গাই বা হচ্ছে এরকম বড় ইউটিউবাররা তোমার মানে তুমি ভিডিও বানিয়েছিলে, যখন ফলো করেছিল ইনস্টাগ্রামে, সেই মুহূর্তটা কেমন ছিল? আমি তখন এগুলো ভাবিনি যেগুলো হবে, ঠিক আছে, ইনস্টাগ্রাম ফলো বা দেখা আমি তখন ভাবিনি যে কারোর সঙ্গে দেখা হবে বা আমি কোনো ইউটিউব ইভেন্টে যাব, ইউটিউব আমাকে ডাকবে কোনো ইভেন্টের জন্য। আমি নর্মালি ভেবেছিলাম যে ভিডিও করবো, কত হবে 1,000টা সাবস্ক্রাইবার বা 10,000 সাবস্ক্রাইবার, হার্ডলি 10,000 সাবস্ক্রাইবার হবে। কিন্তু সেখান থেকে 50,000, 1 লাখ, যখন 1 লাখ হলো তখন তো কি বলবো, আমি কখনোই ভাবতে পারিনি যে 1 লাখ হবে। মানে আমি তোমার সাথে মানে এই পডকাস্টে বসার আগে তোমার সাথে বসেছিলাম, মানে আমি এটুকু বুঝতে পারছি যে তুমি যখন রোস্ট ভিডিও বানাও তখন একটা আলাদা বিপুল্লা হও, আর যখন তুমি বন্ধু বান্ধব ফ্যামিলি টাইম কাটাও তখন একটা পুরো আলাদা মানুষ। কিন্তু আমি তোমার ভিডিও স্টাডি করে, মানে আমি তো আগে থেকেই দেখতাম, বাট ভালো লাগতো তোমার ভিডিও খুব, এখনো দেখি। একটাই কারণ যে তোমার ভিডিওতে ভালগার কোনো গালাগালি ইউজ করো না তুমি, যেটুকু মানে অ্যাজ এ কমেডির জন্য যেটুকু মানে হচ্ছে যেটুকু দিতে হয় ডবল মিনিং, সেটুকু জাস্ট আমি আজ পর্যন্ত বলতে পারি আমার ভিডিওতে একটাও গালাগালি নেই। আজ পর্যন্ত আমি একটাও গালাগালি, আমি এটা বলতে পারি
যে নর্মালি রোস্ট সবাই করে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমি গালাগালি দিই না। না, আমি এই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে, বাট ম্যাক্সিমাম এখন সবাই মনে করে যে একটু গালাগালি দেবো, একটু ভালোকার কন্টেন্ট বানাবো, তাহলে আমরা একটা জায়গাতে আমার চলে মনে যাবো। হয় এই যে আমি যদি গালাগালি দিয়ে শ্যুটই করি, আমাকে বাড়িতে শ্যুট করতে হবে, একটু হলেও তো আওয়াজ বাইরে যাবে, আমার সেটাতেও কেমন লাগে, তার জন্য আমি ভাবি যে ঠিক আছে গালাগালি দিয়ে করি না বলে আমি বাড়িতে এত ভিডিও শ্যুট করতে পারি। বাট তোমার কাছে তো একটা শর্টকাট ছিল যে তুমি চাইলে তোমার ভিডিওতে আস্তে আস্তে একটা গালাগালি দিতে 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 তো এই গালাগাল দিতে দিতে বালগাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে 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 তুমি একটা পুরো পুশ আপ একটা ফুল ফেস ভিডিও তুমি পাতো, তাতে অনেক ভিউজ যেত, যেটা আর 5 জন করছে এখন বাংলার ইউটিউবার। মানে এখন বাংলা মানে সে খিস্তি দিচ্ছে, হয় মেয়েদের বডি নিয়ে অবজেক্টিফাই করছে বা ডিরেক্ট অবজেক্টিফাই করছে, এমন না যে সে হচ্ছে মানে একটুখানি জোক করছে, সেটা জোক না, জোকটা জোকের জায়গায় থাকছে না। সেই বিষয়টা তুমি কি বলতে চাইছো যে তাদের কি, যারা একটু বড় এখন ভালো জায়গায় আছে, যারা তাদের কি একটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত? এবার যারা ধরো এই জায়গায় আসে, যারা আমার আগে থেকে রোস্ট করছে, বা এবার অনেকের না হয় না যে নিজের কন্টেন্ট করছে, যে নিজের মতো করে করছে, কেউ আমার মতো, সবাই তো আমার মতো করবে না, যে আমি গালাগালি দিচ্ছি না বলে কেউ দেবে না, অনেকে দেবে গালাগালি। এবার আমার মনে হয় যে গালাগালি না দিয়েও রোস্ট করা যায়, আর কন্টেন্ট সবসময় কমেডি করতে গেলে গালাগালি দিতে হয় না। তো দাদা, মানে এখন তোমাকে আসি যে এই যে ইউটিউব ইন্ডাস্ট্রি আছে, বাংলা ইউটিউব ইন্ডাস্ট্রি, এখানে তোমার সব থেকে ভালো কাকে লাগে? সব থেকে ভালো বলতে আমি যাকে দেখে ইউটিউবে এসেছি, যেমন রাহুল দে, ঠিক আছে, আমি নর্মালি কিরণদাকেও আগে দেখতাম, সবাইকেই দেখতাম, বাট রাহুল থেকে দেখেই আমি ভাইন্সগুলো শুরু করেছি। আমার ইন্সপিরেশন তুমি বলতে পারো ওই ছিল, তাই আমার ওকেই ভালো লাগে। ও গালাগালি দেয় না, আইতে গালাগালি দেয় কিন্তু এরকম ভাবে দেয় না যেটা অতটা দেয় না, বাট মানে ওর একটা কনভিকশন আছে, গালাগালি দেওয়াটা খারাপ না, কিন্তু একটা মাপ আর একটা কনভিকশন সেটা রাখতে হবে, যে আমার কন্টেন্টই গালাগালি আর কন্টেন্টে গালাগালি দুটোর মধ্যে তফাৎ আছে। সেটাই তো বলছি যে আমার ওকেই ভালো লাগে বেশি, রাহুল দাকেই। আর যখন আমার ফার্স্ট দেখা হয়েছিল রাহুল দার সঙ্গে, সেই কথাটা কি বলবো, মানে আমার মনে হচ্ছিল যে হয় না অনেকে যে শাহরুখ খানকে দেখে নেয় সামনে জয়েনির পর, আমার সেরকম সিচুয়েশনটাই এখন তোমাকে দেখো অনেকে সেটাই ফিল হয়। আরে না না, সেরকম কিছু না, কিন্তু আমার তখন মনে হয়েছিল। আর সবথেকে খারাপ বলতে গেলে, খারাপ আছে অনেকে, কিন্তু এরকম মানে নাম বলতে পারছো না, নাম বলা যায় না সব জায়গায়। এই যে টোটাল যে ইউটিউব ইন্ডাস্ট্রিটা আছে, কোন জনরাটা তোমার সব থেকে বেশি মনে হয় যে ওটা একটু বাড়াবাড়ি হয়, সেটা একটু কমানো উচিত, এমন কোনো কি মানে এমন একটা জনরা তুমি যদি একটু বলো আমাকে, যে তোমার মনে হয় যে ইউটিউবে এখন সেটা বাড়াবাড়ির দিকে যাচ্ছে, হয়তো সেটা কন্ট্রোল করতে হবে? ব্লগিং না, অনেকে ব্লগিং এর নামে এখন অনেক কিছু করছে, ঠিক আছে, মানে যাচ্ছে তাই এখন চলছে। অনেকে তো মিনি ব্লগের নামেও এখন অনেক কিছু চলছে, তুই বললে অনেক কিছু হয়ে যাবে যদিও বা, তাদের সঙ্গে আমার এমনি ঝামেলা চলছে। আচ্ছা দাদা, ফুড ব্লগারদের নিয়ে কি বলতে চাও বাংলা? অ্যাকচুয়ালি ভালো কথা বলেছো। এই ফুড ব্লগারদের নিয়ে একটা মানুষকে যেমন ওঠাতে পারে এরা, ঠিক আছে, সেরকম নামিয়ে দিতে পারে একটা মানুষকে, মানে এদের কাছে প্রচুর পাওয়ার আছে, ঠিক আছে, সরকার চেঞ্জ করার মতো পাওয়ার, ঠিক আছে, যেমন সরকার, আমরা যেমন সরকার চেঞ্জ করতে পারি, ঠিক সেরকম এরাও, মানে দোকানের কতটা ভিড় হবে কি না এরাও ঠিকঠাক করতে পারে, কিন্তু এদেরও আমার মনে হয় যে কন্ট্রোল করা দরকার, এই শেখা দরকার সব ফুড ব্লগার থেকে। কিছু ফুড ব্লগার তো হয় কি বলবো, মানে ফুড ব্লগার অনেক ভালো আছে, যেমন লেজি বং, এরা সত্যি করেই খাবার রিভিউ করে। লেজি বং তো মানে ফুড ব্লগ ইন্ডাস্ট্রিকে বুস্ট করেছে, লেজি বং। ওটা বলছি, ফুড ব্লগ হলে ওই রকম হওয়া দরকার, কিন্তু অনেকে করে এত ভালগার ফুড ব্লগার, বাবা, শুধু একটা রাজুদার পেছনেই পড়ে আছে, কেউ পড়ে আছে আবার ওই ডিজে অরুণের পেছনেই পড়ে আছে। কিন্তু দাদা, ফেসবুকের ফুড ব্লগিং আর ইউটিউবের ফুড ব্লগিং অনেক ডিফারেন্স। ফেসবুকে যে দেখবা ফুড ব্লগ করছে, তুমি ভাবো হয়তো তারই চ্যানেলটা হয়তো, ঠিক আছে, তার মুখে তুমি চেনোই না, ঠিক আছে, ওই খাবারই চেনো, খাবার চেনো, তার পপুলারিটি নেই সেরকম কিছু। কিন্তু ইউটিউবে যারা ফুড ব্লগ করে তাদেরকেও মানুষ চেনে, শুধু খাবারটাকে চেনে না আর ওই দোকানটাকে চেনে না, তাদেরকেও মানুষ চেনে, তাদের চ্যানেলে অনেক ভ্যারাইটিস আছে। কিন্তু এই ফেসবুকে ফুড ব্লগ তো এখন ফেসবুকে টাকা দিচ্ছে বলে এখন করছে এইসব, টাকা না দিলে করতো না। আচ্ছা, আর যদি তোমাকে আমি বলি যে তুমি আগে আমি দেখতাম যে অনেক কাপল ভিডিও তুমি রোস্ট করতে, ঠিক আছে, এখন সেগুলো একটু কমে গেছে, কেন কমে গেছে? কারণ কাপলসরাও ক্রিঞ্জ করা, কিন্তু তোমার কমেন্ট বক্সে আমি দেখেছি শুধু ট্যাগ আছে যে এদেরকে রোস্ট করো, এদেরকে এই করো, এদেরকে ওই করো, কমে গেছে। আই থিঙ্ক মনে হয় আমার বয়স হয়ে যাচ্ছে তার জন্য। আর সত্যি কথা বলতে যদি আমি বলি যে কাপল ব্লগিং আমার যদি নিজের যেটা আমি দেখি সেটা আমার ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন,
তোমার ওপিনিয়ন তুমি অবশ্যই দেবে, বাট আমি বলি যে আমার যদি মনে করো যে আমি একটা কাপল ব্লগ দেখি, আমার দেখে শুধু কিউট লাইক ওটাতেই তুলে দিই, আমি এর বেশি ঘাটাতে চাই না এই বিষয়গুলোকে নিয়ে। তুমি এই বিষয় নিয়ে কি ভাবো? আমি বলি যে কাপলস ব্লগ ভালো, নর্মালি যারা করছে ভালো করছে, কিন্তু অনেকে কাপলস বলতে মানে শুধু কি বলবো এত বেশি বেশি কিছু করে ফেলে, ঠিক আছে। আমার ফ্রেন্ড লিস্টেও এমন বন্ধু আছে যারা কাপলস ব্লগ করে নর্মালি, তোমরাও চেনো, আমার ফ্রেন্ড লিস্ট আছে, তোমরাও চেনো। হ্যাঁ। সো এমন না যে তারা এত এত ভালগার করছে, এত জিনিস করছে, একসময় অনেকে করেছে, এখন উঠতে গেলে তারা, যেহেতু সবাই এখন বয়স অনেক ছোট, ম্যাচুরিটি অনেক কম থাকে, পরে মানে বেসিক্যালি ইউটিউবে আসে হচ্ছে 17, 16, 18, 20 এর মধ্যেকার ছেলে মেয়ে, তাদের মধ্যে মানে এখন বর্তমানে দাঁড়িয়েছে যে ম্যাচুরিটি একটু কমে যায়। কেন? ঠিক আছে, আমাকে দাঁড়াতে হবে একটা কিছু করে, হয়তো তারা অনেকে আছে যারা খুবই তোমার মতো স্ট্রাগল করে উঠছে, তো একটা টাইমের পর তারাও ঠিকঠাক ভিডিও বানায়, ঠিক আছে, এটাই বলবো। অনেকে আছে ইচ্ছা করে এগুলো করে, অনেকে আছে না যে জানে না, কিন্তু অনেকে আছে ইচ্ছা করে এগুলো করে, ইচ্ছা করে যে ভিউজ আসছে বলে। অনেকে কি বলতো আগে করতো, অনেকে আছে আমি এমন অনেক নাম বলতে পারি, তারা আগে করতো বাট এখন কমিয়ে দিয়েছে, কারণ তারাও বুঝতে শিখেছে হয়তো নর্মালি ব্লগ করছে। সময় দিলে সেটা ঠিক হয়ে যায়, আর সত্যি বড় কথা যায় যে যেটাতে ভালো থাকে ভাই, একদম আমার তাতে কারোর কোনো প্রবলেম নেই। একটা কন্টেন্ট বানানো হচ্ছে, তার মানে কেউ না কেউ ওটা কনজিউম করছে, তার সেটা দেখতে ভালো লাগছে, সে দেখছে সে বানাচ্ছে। সব অডিয়েন্সের, সব কন্টেন্টের জন্য অডিয়েন্স আছে, ঠিক আছে। যে গালাগালি দেয় তার জন্য কন্টেন্ট আছে, যে ভালো ব্লগ বানায় তার জন্য আছে। অডিয়েন্স এর অভাব নেই, ঠিক আছে। যেমন আমাদের কি বলে যে ফুড ব্লগ করছে, তাদের অডিয়েন্সের অভাব আছে, আমরা খেতে বসে তাদের ভিডিও দেখি, তাহলে নর্মালি সেরকমই যে এখন অডিয়েন্সের অভাব নেই, সবকিছুর জন্য অডিয়েন্স পেয়ে যাবে। তোমার এই কাপল ব্লগের মধ্যে একটু বলি, একটুখানি মানে এর ভিতর ঢুকি, সেটা হচ্ছে এই কাপল ব্লগারদের মধ্যে তোমার পার্সোনালি কাদেরকে সব থেকে বেশি ভালো লাগে? ভালো লাগে বলতে মানে যাদেরকে দেখে মনে হয় যে ঠিক আছে এই কন্টেন্টটা দেখলাম ঠিকঠাক করছে, বা তাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল এই ইয়েতে। কাপলস ব্লগ আমি অনেক কম দেখি, ঠিক আছে। নর্মালি আমার সামনে অনেক মানে আসেই না বলতে পারো। আগে তিথি তুষার দিয়ে আসতো, তিথি তুষার এখন ভালো ভিডিও বানায়, যদিও বা কন্ট্রোভার্সি যদি না করে ভালো ভিডিও বানায়। নর্মালি শ্রেয়া অভিলাষরাও ভালো ভিডিও বানায় এখন নর্মালি, এখন অনেক কন্টেন্ট। আমি ওদেরকে নিয়েও রোস্ট করেছিলাম এক সময়, ঠিক আছে। তারপরে বন্ধুত্বটা হলো, বন্ধুত্বটা হয়েছে, কিন্তু আমার মতে বন্ধুত্ব যে এটা না, কিন্তু ওরা এখন ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে। যেমন অনেকে আমি ভূতের সিরিজ দেখি, তাদের অনেক ভালো বানায়, সত্যি ভালো বানায়। অনেক চেঞ্জ করার চেষ্টা করছে, অনেকে চেঞ্জ করার চেষ্টা করছে। আসলে মানে মানুষের হাতে যখন অপশন আসে, সে তখন সব থেকে ভালো জিনিসটাই চুজ করে। হ্যাঁ, ঠিক আছে, এটাই আমি দেখেছি। যাই হোক দাদা, এবার এর থেকে একটু বেরিয়ে আরেকটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে তোমার প্রথম কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল, আর তোমার মনে হয় কেন হয়েছিল? টিকটকের জন্য। তখন না? টিকটক ছিল, টিকটকের একটা ভিডিও বানিয়েছিলাম, আই থিঙ্ক কিরণ দাকে নিয়ে রোস্ট করেছিল একজন, মানে টিকটকে। তখন টিকটকে এত উল্টোপাল্টা জিনিস চলতো, টিকটক উল্টোপাল্টাই ছিল, চলতো না, উল্টোপাল্টাই ছিল সত্যি। তখন এত কিছু চলতো, তখন একজন ছিল যে কিরণ দাকে নিয়ে উল্টোপাল্টা বানিয়েছিল, তখন তাকে নিয়ে রোস্ট করেছিলাম, তখন ভিউজ ভালো গেছিল। তারপরে আবার প্রীতি মণ্ডল, তখন নাম ছিল মিষ্টু রয় বলে, ঠিক আছে, তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন ভাইরাল হয়েছিল। একটু ভাইরাল হতে এই প্রীতি মণ্ডল বললে, তার সাথে এখন তোমার কথাবার্তা হয়? কথা বলতে আমার আগে তো কথা হতো, যখন নর্মালি রোস্ট করেছিলাম, তখন তার কিছুদিন পর কথা হতো। এখনো কথা হয়, মাঝে মাঝে ইনস্টাগ্রামে কথা হয়, যে দেখো আমি যদি গালাগালি দিতাম, যদি কেউ অফেন্ড হতো, সে আমার সঙ্গে কেন কথা বলবে? সেটাই তো কথা। নর্মালি সেও বলেছে যে পার্সোনাল অ্যাটাক তো করিনি তাকে। আচ্ছা দাদা, এমন কোনো কন্ট্রোভার্সি আছে যেটা মানে খুব বড় হয়ে গিয়েছিল, যেটা তোমার হাতের বাইরে চলে গিয়েছে? আছে তো নিশ্চয়ই। আছে একটা কন্টেন্ট, মানে কন্ট্রোভার্সি ছিল সেটা, যদিও বা একজনের বার্থডেতে গিয়ে হয়েছিল, নীলদি সিটুদার বাড়িতে গিয়ে হয়েছিল। সেই কন্টেন্টের কথা ছাড়ো, বাদ দাও ওটা। সেইটাই আমার জীবনে একটা কন্ট্রোভার্সি বলতে পারো, যে আমি আমার জীবনে কোনো কন্ট্রোভার্সি নেই, আমি ইউটিউবে বলতে পারবো না যে আমি কোনো কিছু কন্ট্রোভার্সিতেই জড়িয়েছি, বা ওটাই আমার সঙ্গে কন্ট্রোভার্সিটা হয়েছিল, একটাই তো তোমার, ওটাই আমার সঙ্গে বড় হয়ে গেছিল। হ্যাঁ, তোমার এই বিষয়টা নিয়ে কি মানে একটা, তাও তো কন্ট্রোভার্সি করলে মাথায় খুব টেনশন থাকে, খুব টেনশন থাকে। মানে তুমি বলছো যে এড়িয়ে যাওয়া ভালো? না, এড়িয়ে গেলে দেখো, কন্ট্রোভার্সি সবসময়, কন্ট্রোভার্সিতে ভিউজ আসে, ঠিক আছে, কন্ট্রোভার্সিতে ভিউজ আসে, যে এগুলোকে ট্যাকেল করতে পারে, যে কন্ট্রোভার্সিটাকে আমি রাখতে পারবো। কন্ট্রোভার্সি ভিডিও আপলোড করলে এমন নয় তুমি শান্তিতে, আমি নর্মাল ভিডিও আপলোড করলে শান্তিতে তুমি ঘুরে যেতে পারো, কিন্তু
কন্ট্রোভার্সি ভিডিও আপলোড করলে তোমার শান্তি থাকবে না, রিপ্লাই আসবে, রিপ্লাই রিপ্লাই ব্যাক আসবে, দিতে হবে। ফোন আসবে তোমার ফোনে, ঠিক আছে, আচ্ছা, হুমকি আসবে। এমন কোনো বিষয় ছিল যে মানে তুমি ভিডিও বানিয়েছো, ফোন এসছে যে মানে প্রচুর ঝামেলা, ভিডিও ডিলিট করতে হবে, ভিডিও ডিলিট? এরকম অনেক এসছে আমার কাছে, 4-5 জন তো এরকম ভাবে ফোন করেছে আমাকে যে এফআইআর করবো তোমার নামে, এই করবো, ভিডিও পার্ট ট্রিম করো, আমার এই পার্টটা ট্রিম করো, তো অনেক বলেছে। কিন্তু ভয় পেলে কি আর রোস্ট করতে পারবো ভালো? আর ভয় তো দেখাবেই, ওরকম নর্মালি। আর আমার সঙ্গে একবার হয়েছিল যখন টিকটকের সময় একবার স্ট্রাইক এসেছিল আমার চ্যানেলে, স্ট্রাইক মেরেছিল ওরা ডাইরেক্ট। আচ্ছা, স্ট্রাইকটা মারার কারণ হচ্ছে কি আমি তাদেরকে রিপ্লাই দিইনি আচ্ছা, ইগোতে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখেছি যে তারা মেসেজ করেছে, আমি রোস্ট করেছি, তাদের ওরকম কোনো শত্রুতা ছিল না আমার সঙ্গে। তারপর যখন কথা হয় তখন বলে যে তুমি আমাকে রিপ্লাই দেবে নি, তোমার ইগোতে আমি স্ট্রাইক নিয়েছি তোমার চ্যানেল, তখন আমার স্ট্রাইকটা তুলেও নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, যাই হোক দাদা, এবার একটু অন্য একটা টপিকে আসি। এটা হচ্ছে তোমার কাছে এজ এ মানে আমার যেটা মনে হয় সেটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যেটা হচ্ছে ইউটিউবে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, ইনস্টাগ্রামে সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে না, এটা কেন হয়? আমার মনে হয় যে ইনস্টাগ্রামের অডিয়েন্স না খুব মানে হয় না যে 3-4 সেকেন্ডে ওয়েট করতে পারে না, ঠিক আছে, ওই জিনিসটা আছে। ইউটিউবের অডিয়েন্সের ধৈর্য আছে। এটা ইউটিউবে দেখো নর্মালি আমাদের ভিডিও কীরকম আছে, 10 মিনিট, 12 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের ভিডিও আছে অনেকের, ঠিক আছে, সেই ধৈর্যটা নেই ইনস্টাগ্রামে। যারা রিল দেখে 3 সেকেন্ড দেখেই একটা রিলকে জাজ করে ফেলে যে এই রিলে কি আছে কি নেই, দেখবো কি দেখবো না, 3 সেকেন্ড পরেই স্ক্রল। তো আমার মনে হয় যে ইউটিউবের অডিয়েন্সের ধৈর্য আছে অনেক, নাহলে কেউ দেখতো না। 30 মিনিটের ভিডিও এখনো পর্যন্ত আপলোড করে অনেকে, তাহলে। আর এই ইনস্টাগ্রামে ওরকমই চলে, ওই 3 সেকেন্ড সামনে 3 সেকেন্ড হুক থাকে একটা, ওই হুক থেকেই চলে। দাদা, তোমার যে ইনস্টাগ্রামে এখন 23-24 হাজার ফলোয়ার আছে, ঠিক আছে, তোমার এখন ব্র্যান্ড ডিল আসে? হ্যাঁ, ব্র্যান্ড ডিল তো নর্মালি ইনস্টাগ্রামে দেখো, ইনস্টাগ্রামের ব্র্যান্ড ডিল আর এইগুলো পুরো কন্টেন্টের উপর নির্ভর করে। যারা লিপসিং করে তাদের ব্র্যান্ড ডিল খুব কম আসে না? এইটা কেন আসে কম? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ব্র্যান্ড হয়তো তাদেরকে ট্রাস্ট করে না, এরকম হতে পারে। মানে আমি একটা আর্টিকেল পড়েছিলাম যে ব্র্যান্ড দেখে যে হচ্ছে তোমার অডিয়েন্স কেমন, আর হচ্ছে তাদের পারচেসিং পাওয়ারটা কেমন, এটা দেখে। আমি যত সম্ভব জানি যে এমন একটা ভিডিও যেটাতে তার হয়তো মানে 1 মিলিয়ন, ঠিক আছে, আছে, ফলোয়ার আছে, বা তার ভিডিওতে রেগুলার হচ্ছে 1-150K বা 1 মিলিয়ন করে ভিউজ আসছে, কিন্তু সে নাচের ভিডিও বানাচ্ছে, হয়তো ড্রেসের চেঞ্জিং ভিডিও হচ্ছে, তার কাছে তুলনামূলক সেই ব্র্যান্ড আসে না। এটা অনেকের ধারণা যে আমরা একটা কিছু করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়ে যাবো, দেন টাকা কামাবো। বেসিক্যালি টাকা তো ব্র্যান্ডসরাই আনবে। আর যদি ব্র্যান্ড মনে করে যে তুমি চিপ হয়ে গেল, সারা জীবনেও আর কোনো ভালো ব্র্যান্ড তোমার কাছে আসবে না, আসবে প্রকার এইসব মানে জেনুইন ব্র্যান্ড পাওয়া যাবে। ইনস্টাগ্রামে মেয়েদের বলতে গেলে মেয়েদের ব্র্যান্ডই আসে, যেমন মেকআপ টাইপের, যারা তো মেকআপ কন্টেন্টের ভেতরে আছে, কন্টেন্ট করে, বা যারা ড্রেস নিয়ে, তাদের আসে ব্র্যান্ড ডিল। কিন্তু নর্মালি ব্র্যান্ড ডিল আসার জন্য আমার মনে হয় যে যারা কন্টেন্ট ভিডিও করে তাদের দেখবা অনেক ভিডিওতে ব্র্যান্ড আসে, যারা কন্টেন্টের উপর নির্ভর করে। আর ইনস্টাগ্রামে রেগুলার ভিডিও করতেই হবে। ইনস্টাগ্রাম আরো রেগুলার পার ডে কটা ভিডিও তোমার মনে হয় পোস্ট করা উচিত ইনস্টাগ্রামে? পার ডে একটা করে তো আপলোড করা উচিত। 7 দিন আমার মতে যদি কেউ যদি না পারে, 7 দিনে 3-4টে ভিডিও আপলোড করা দরকার ইনস্টাগ্রামে, রেগুলার বেসিসে। স্টোরি ফোরি দেওয়া দরকার, যেটা আমরা পারি না। আমাকে যেন একা সব ভিডিওই করতে হয়, আমাকে স্ক্রিপ্ট করতে হয়, এডিট করতে হয়, শুট করতে হয়, সব আমাকে নিজে করতে হয়। আমি এমন টাইম পাই না যে আমি আবার রিল করব, তার জন্য হয়তো ইনস্টাগ্রামে ফলোয়ার গেইন করতে পারছি না। না, আমি নিজে আমার এখন 8,000 ফলোয়ার কষ্ট করে করেছি, বাট আমি একটা জিনিস বুঝে গেছি, ইনস্টাগ্রাম চলে শেয়ারের উপর, যে তুমি কটা শেয়ার করছো। অনেক সময় লাইক, সবাই তো শেয়ারেবল কন্টেন্টই বানায়, তার জন্য ইনস্টাগ্রাম শেয়ারেবল কন্টেন্টের উপর চলে। আর ফেসবুক হচ্ছে এন্টারটেইনমেন্ট পুরো পারপাস, আর ইউটিউবটা হচ্ছে এই অ্যালগরিদমে চলে আমি এখনো নিজেই জানি। হ্যাঁ, আমি বুঝতে পারি না। এমন ভিডিও আছে আমার, নরমালি এমন ভিডিও আছে যেটাতে ভিউজ আসার কথাই না, নরমালি আপলোড করে দিয়ে ছেড়ে দিয়েছি, সেইটাইতেই 4-5 মিলিয়ন ভিউজ। আচ্ছা, আর ভালো ভিডিও আপলোড করলাম সেটাতে ভিউজ নেই। বাট আমার মনে হয় ইউটিউবের কন্টেন্ট একটুখানি মানে হচ্ছে ইউটিউবের আমি যেটা বুঝতে পারি যে লোকে এন্টারটেনমেন্ট হতেও আসে, যে ঠিক আছে একটা ব্লগারকে আমি একটা মানে ব্লগ না, একটা তোমার মতো ধরো যদি আমি রোস্টারকে করলাম, সাবস্ক্রাইবার করলাম, তো আমার এটা যে যখনই কোনো কন্ট্রোভার্সি হবে সেটা রোস্টাররা এসে ক্লিয়ারিফিকেশন দিয়ে তাদেরকে ধুয়ে ছেড়ে দেবে, একদম পরিষ্কার কথা। তুমি আমার ইন্ডাস্ট্রিও একজনকে ধুয়েছো, আমি ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে থাকি, ফটোগ্রাফার, তুমি ধুয়েছো, সেটা তো আসছি, ঠিক আছে, ঠিক আছে, আমি ধুয়েছো। বাট যেটা তোমাকে বলছিলাম যে
আজকে এই সবগুলো প্ল্যাটফর্মের জন্য সব আলাদা আলাদা টাইপের ভিডিও বানাতে হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েটারদের, তো এখানে প্রেশারটা আরো বেড়ে যায়। সেম জিনিস 3 জায়গাতে চলে না। চলে না। ইনস্টাগ্রামে যেটা চলবে সেটা হয়তো ফেসবুকে চলে না। হুম অনেকটা মানে মেটা তো সেম, ঠিক আছে। আমার মতে ইনস্টাগ্রাম যেগুলোতে সাপোর্ট করে, যেগুলো চলে, ফেসবুকেও কিছু কিছু ভিডিও সেরকম চলে যায়। অনেকে আছে যারা ইনস্টাগ্রামের ভিডিওটা ফেসবুকে আপলোড করে দেয়, কিন্তু সেটা আবার ইউটিউবে চলে না। ইউটিউবটা পুরো ডিফারেন্ট। কোথায় সব থেকে বেশি টাকা আসে? ইউটিউবে টাকা এখন আপাতত মানে আমার মতে ইউটিউবে 1000 ভিউজে ক টাকা দেয়? 1000 ভিউজে তো বলতে পারলাম না, 1 কিন্তু লাখ ভিউজে? ধরো 1 লাখ ভিউজে বলতে পারি $20 $30 চলে আসে। আর যদি কোনো ক্রিয়েটারের 2 মিলিয়ন একটা ভিডিওতে আসে, 2 মিলিয়ন ভিউজ, 8 মিনিটের ভিডিও, সে কত টাকা পেতে পারে? ধরো 1 মিলিয়নে তো বলে 24,000 টাকা মতো পাই। আমি তো দেখিনি ওরকম ভাবে, মানে আমি অত হিসাব করি না যে। তুমি হাইয়েস্ট পেমেন্ট কত পেয়েছো? $400 $400 মতো পেয়েছিলাম। হাইয়েস্ট পেমেন্ট একটা ভিডিও থেকে? না না, একটা ভিডিও থেকে $357 মতো পেয়েছিলাম। তোমার এক মাসের একটা পেমেন্ট যদি বলো, এক মাসের? না, 1 মাসের পেমেন্ট বলতে এগুলো কোনো মানে একদম ফিক্স থাকে না, বুঝলো তো? তাও একটা অ্যাভারেজ। এবারে কি বলবো তোমাকে, মানে এটা তুমি মানে একটা জিনিস দিয়েও বলতে পারো যে যেমন ধরো আমার একটা সেই মাসে আমি অনেক ভিডিও আপলোড করেছি, এমন হয় না যে আগের মাসে যেমন 2-3টে ভিডিও আপলোড করি, 2টো ভিডিও আপলোড করেছি। ব্র্যান্ড থাকলে ঠিক আছে, ভিডিওতে ভালো কথা, আর যদি ব্র্যান্ড না থাকে তাহলে সেই ভিডিওতে শুধু অ্যাডসেন্সেরই টাকা। তাও একটা OnePlus কেনা যায়। OnePlus কেনা যায়? OnePlus কোন সিরিজটা কেনা যায়? এবারে OnePlus এর অনেক সিরিজ আছে, তুমি কিনতে পারো OnePlus। ঠিক আছে, সেটা ইউটিউবে কাজ করে দেখতে হবে, তাই তো? ইউটিউবে কাজ করে। আচ্ছা, ব্র্যান্ডদের সাথে ক্রিয়েটরদের কিরকম সম্পর্ক থাকে? টাকার সম্পর্ক, আর কিছু সম্পর্ক থাকে না। দেখো, ব্র্যান্ড অনেক আছে যে কন্টিনিউ ব্র্যান্ড দিচ্ছে, তার সঙ্গে অনেক আমার এমন একটা বন্ধু আছে, মানে এটা কি কোনো এজেন্ট পারপাস হয়? এগুলো সবই এজেন্ট। আচ্ছা, সবই এজেন্ট, মানে কেউ ডিরেক্ট ব্র্যান্ডকে দেয় না। ব্র্যান্ড কি থোড়ি না, তুমি ধরো ব্র্যান্ড, আমি একটা ক্রিয়েটার, তুমি কি আমার মতো 100 ক্রিয়েটারের সঙ্গে কথা বলতে পারবে? না, সময় নেই। তাই এজেন্টের থ্রুতেই আসে। পুরোটা এজেন্টের থ্রু, মানে যত ক্রিয়েটর আছে তাদের এজেন্টের থ্রু। এজেন্টরা কি নিজেরাই রিচ আউট করে নাকি? এজেন্টরা নিজেরাই আমাদেরকে করে, Reach out করে। মেল করে, হোয়াটসঅ্যাপ কারো থেকে নাম্বার নিয়ে শেয়ার করে, এরকম ভাবে আচ্ছা আচ্ছা, কন্টাক্ট করে তারপরে ব্র্যান্ড ডিল যেগুলো আসে। আর মানে ব্র্যান্ডের তো এত ক্রিয়েটার, মানে ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর ক্রিয়েটার, এত ক্রিয়েটার সঙ্গে একবারে ডিল করা ঠিক না। তার জন্য এজেন্টের কাছে এত মানে একটা হয়তো অ্যামাউন্ট দিয়ে দেয় যে এই অ্যামাউন্টে এতগুলো ক্রিয়েটারকে করাতে হবে কাজ, ওরকম ভাবে এজেন্টরা করে। আর এজেন্টরা তো অর্ধেক টাকা মেরে দেয় না, এরকম না। ধরো এজেন্টের থ্রুতে কিছু অসৎ থাকবে, অসৎ লোক আছে। ব্র্যান্ডের থ্রুতে আসলে আমাদের কি ডিরেক্ট পেমেন্ট আসছে, যে কত টাকা পাচ্ছে। এজেন্টে আসলে মাঝখানে কিছু টাকা যাচ্ছে, অবশ্যই তাদের পারিশ্রমিকটা কাটবে। অনেকে অসৎ আছে শুনেছি, যে কাজ করিও টাকা দেয় না। মানে আমার অনেক ইউটিউবার, আমার সঙ্গে এরকম খুব কমই হয়েছে, যদিও বা 1-2বার হয়েছে এরকম, যে ভিডিও করে পেমেন্ট পাইনি আমি। আচ্ছা, তোমার সাথে হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে হয়েছে এরকম। আচ্ছা, সবার ইউটিউব জার্নিতে একবার সবার সঙ্গে হয়েছে এই জিনিসটা, ব্র্যান্ডের সঙ্গে। এখন জানি বলে এখন আর হয় না সেই জিনিসটা। তো বিপুল দা, এবার মানে হচ্ছে তোমাকে আমি খুব পার্সোনালি কোশ্চেন জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে তোমার লাইফে কোন কোন দিনগুলো তুমি সব থেকে বেশি খুশি হয়েছিলে? যেমন ধরো সিলভার প্লে বাটন, তোমার সিলভার প্লে বাটন যেদিন এসেছিল সেদিনকে আমি খুবই খুশি হয়েছিলাম। তার থেকেও বেশি খুশি হয়েছিলাম 1 লাখে, যেটা আমি এখন 3 লাখ হওয়ার পরেও আমি সেই খুশিটা পাই না। 1 লাখে যখন 1 লাখ ফার্স্ট 1 লাখ কমপ্লিট হয়েছিল, তখন আমি বাজারে দাঁড়িয়ে আছি যে 1 লাখ, মানে আমি তখন জানতাম যে সেদিনকে আমার 1 লাখ হবে, কিন্তু মা আমাকে একটা কাজে পাঠিয়েছিল, সেটা যেতেই হবে। আমি বলছি, মা আজকে যাবো না, এখন যাবো না, আমার 1 লাখ হবে, আমি এখন বাড়িতে থাকবো। দিয়ে মা পাঠালো বাজারে গিয়ে দেখছি 1 লাখ। সে বাজার থেকে কি তাড়াতাড়ি করে তখন সাইকেল ছিল আমার, সাইকেল নিয়ে বাড়ি চলে এসেছি কি তাড়াতাড়ি। তখন কি খুশি বাড়িতে এসে যে 1 লাখ কমপ্লিট হয়েছে। নর্মালি 1 লাখ কমপ্লিট হয়ে গিয়ে সবাই কেক কাটে, কি আমি সেরকম কিচ্ছু করিনি, সত্যি বলছি। তখন থেকে আমি কিছু, আর আমার একটাই কিউএনএ ভিডিও আছে, যেটা আমি 1 লাখ পরে একটাই করেছিলাম। আমি আজ পর্যন্ত কোনো কিউএনএ ভিডিও করিনি। আচ্ছা, তো সেদিনকে খুশি হয়েছিলাম, সব থেকে বেশি খুশি ছিলাম ওই 1 লাখই। 1 লাখে আমার মনে হয় যে 3 লাখ কে 1 মিলিয়ন হয়ে গেলে ওই খুশিটা, ওইটা কেমন ছিল? 90,000, 100? হ্যাঁ, ওটা তো বলছি। তুমি যে 8,000 সাবস্ক্রাইবার, আমি সাইকেল চালাচ্ছি এক হাতে দেখছি স্ক্রল করে যে সাবস্ক্রাইবার বাড়ছে এরকম দেখছি নর্মালি। তারপরে তোমার যখন প্লে বাটন এসেছিল সেদিন তো আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল সব, যে আমি বারবার মানে যখন ফোন করলো যে আপনার বাড়ির সামনে আমি দাঁড়িয়েছি, আধার কার্ডটা নিয়ে আসুন, কেমন লাগছিল? ওর বাড়ির সামনে দাঁড়ানোর আগে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি নর্মালি। যে আমি বলছি কখন আসবে, বলছে এই টাইমে আসবো। তো সেদিনকে আবার বৃষ্টি হচ্ছে, বলছে
একটু লেট হবে। আমি বলছি আমি যাবো নিয়ে আসবো, বলছে না অফিস বন্ধ আছে, অফিস নেই, জিনিসটা আমার কাছে আছে। কেমন লাগে যে জিনিসটা তখন পাওয়ার আমি জন্য বলছি, খাটছো? আজকের দিনে এরকম এরকম কিছু হতে হলো। তখন আমি নর্মালি আমি ওর বাড়ির কাছে চলে এসেছি, যে পোস্ট অফিস আমার বাড়ি যেতে হবে, তো আমার বাড়ি থেকে ওর বাড়িটা অনেকটা দূরে, ঠিক আছে, আমি ওর বাড়ির কাছে চলে এসেছি যে ওই জিনিসটা নেবো বলে। আমি বলছি তোমাকে আসতে হবে না, আমি তোমার বাড়ির কাছে যাচ্ছি, তুমি আমাকে দিয়ে দিও ব্যাস। তারপর যখন প্রথম কাটলা প্রথম ইউটিউবের লোগো কালো করে, সেই ভিডিওটা করে রেখেছি, প্রথম কেটে যখন করছি আনবক্সিং করছি, তখন তো আমি মানে এত এক্সাইটেড কিছু বলতেই পারছি না। আমি একটা ভিডিও করেছি, সেখানে আমি কিছু বলতেই পারিনি কথাটা নর্মালি। কেমন মানে এক্সপিরিয়েন্স যে বদমাস বিপুয়া ইউটিউবে সিলভার পেপার বাটনটা 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট। তখন খুব বড় ছিল না ছোট ছোট? না তখন বড়, আমি যখন পেয়েছিলাম তখন বড়, মানে নর্মালি যখন, আর এখন তো ছোট ছোট হয়ে মানে গেছে। এখন যেটা তুমি কোনটা পেয়েছো, যেটা যে মানে ফ্রেম করে কাচের না ভেতরে না তারপরেরটা তারপরটা সিলভার পুরো, সিলভার, আচ্ছা ওটাই মানে এদিককার সব 20 সালের পর সবাই ওটাই পেয়েছে। ওটাই হচ্ছে কি মানে নর্মালি ওই প্লে বাটনটা দেখতে ভালো ছিল, ঠিক আছে, এখনকারটা একদম ছোট্ট করে দিয়েছে, মানে কিছু মনেই হয় না। যেহেতু অনেক ক্রিয়েটারকে দিতে হচ্ছে এখন, সেহেতু ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট হয়ে গেছে। তা আর দাদা আর এরকম যদি কিছু শেয়ার করো। এক হচ্ছে কি আমি বলেছিলাম না যে ফোন কিনে দিয়েছিলাম মা নিজের গহনা বন্ধক দিয়ে, ওই সেম জিনিসটা করেছিলাম মায়ের। আমি যখন পেমেন্ট পেয়েছিলাম তখন সবার ফার্স্ট আমি ওই টাকা দিয়ে আগে ওই জিনিসটা, যেটা ফার্স্ট পেমেন্ট কত পেয়েছিলা? ফার্স্ট পেমেন্ট মনে হয় 15-16 হাজার টাকার মতো পেয়েছি। দিয়ে মায়ের গয়না ছাড়িয়েছিল? হ্যাঁ, মায়ের গয়নাটা ছাড়াতে পারিনি তখন, তো মানে অনেকদিন হয়ে গেছিল, যে সেই জিনিসটা পাওয়া যায়নি, আমি নতুন করে তৈরি করে দিয়েছিলাম। মানে ওটা কোনো সোনার দোকানে দিয়েছিল? হ্যাঁ, সোনার দোকানে সে তারা ওটাকে গলিয়ে দিয়েছে। তারপরে তোমার এখন তারপরে কতবার কি কি জিনিস মাকে দিতে পেরেছো এখন অব্দি, বাবা মাকে? এখন বাড়ি করেছি, বাড়ি করছি পুরো নিজে? আমি নিজে বাড়ি করছি, বাবারও কন্ট্রিবিউট আছে। তারপরে বাড়ি করছি, বাড়িতে অনেক জিনিসপত্র সবই এখন করছি, মানে যেগুলো আমার মনে হয় যে আমি জীবনে কোনোদিন করতে পারতাম না। মানে ইউটিউবের থ্রু তুমি করতে পেরেছো? ইউটিউব যখন আমার ছিল না তখন তো বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, মানে একদিন বলবো সেই জিনিসটা যখন আমার যদি একটা ভালো অ্যাচিভমেন্ট করতে পারি। আবার পডকাস্টে তখন দেখা হবে তোমার সাথে, এই সৌভিবাসী পডকাস্টে এসো। নিশ্চয়ই আসবো। তো সেই টাইমটা যখন আমার মনে হয় যে আমি যখন একটা বড় কিছু করে ফেলবো অ্যাচিভমেন্ট, তখন আমি জিনিসটা করবো যে আমি আগে কি করতাম, আগে কি করছিলাম। তো বাড়িতে জল পড়তো তখন, এখন আর বাড়িতে জল পড়ে না। এই জিনিসগুলো ভালো লাগে বেশ, যে আমি নিজের জন্য মানে নিজের শখ তো আছেই, কিন্তু আমার মনে হয়েছিল যে এইগুলো আগে করা দরকার। এই যে তুমি তোমার ফ্যামিলিটাকে এখান থেকে এখানে নিয়ে এসছো আজকে, তো তোমার আজকের দিনে দাঁড়িয়ে তুমি সব থেকে বেশি থ্যাঙ্কসফুল কার কাছে পুরো পৃথিবীতে, যে যে সেই মানুষটা না থাকলে হয়তো তুমি আজকে যে জায়গায় আছো সেই জায়গায় কোনোদিনও যেতে পারতাম না? সেটা বলতে গেলে আমার মা। সেটা প্রথম কথা হচ্ছে মা যদি আমার মা মানে সবথেকে বেশি হেল্প ওই করেছিল। 6,000 টাকা 7,000 টাকার ফোনটা তোমার কাছে 7 লাখ টাকার সমান ছিল সেই সময়। ওই মানে ওই জিনিসটা যদি না থাকতো আমি হয়তো এখন আমি এখানে বদমাশ বিপুয়া হতে পারতো না। আমার মা খুব হেল্প করেছে বলতে গেলে, মানে মা জানতো না কিছু যেতে কি হয় কি না হয়, কিন্তু হয়তো বিশ্বাস ছিল যে কিছু একটা করবে, করেছি। না তুমি আজকে এত ভালো একটা জায়গাতে মা আর আছো, ভগবান কোনো রকম কোনো বাজে গালাগাল দিয়ে নয়, একটা পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে। এর জন্য এত বড় বড় ক্রিয়েটাররা তোমাকে ফলো করে রেখেছে। কেন? তোমার কন্টেন্ট সত্যিই ভালো, মানুষকে হাসাতে পারো, এটা একটা বিশাল মানে তোমার পাওনা যে তুমি মানুষকে হাসাতে পারো। কিন্তু এটা ঠিক যে এখন প্রায় তোমার সাথে আমি 2 ঘন্টা ধরে পডকাস্ট করছি, আমি একটা জিনিস বুঝে গেছি যে তুমি ক্যারেক্টার প্লে করো যখন তুমি রোস্ট করো। আদৌ মানুষটা খুব ঠান্ডা, খুব ভালো। তুমি এই জিনিসটা সবাই ভাবে যে হয়তো আমি রোস্ট যেভাবে করি আমি ওইরকমই মানুষ হয়তো। মানে আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি এত বড় ইউটিউবার, 3 লাখ সাবস্ক্রাইবার মানে আমাদের কাছে বড় ইউটিউবার, তো এত লোক চেনে। তো আমি তুমি তোমার সাথে পডকাস্ট দিকে আমার কোনো যদি প্রবলেম হয়, এত ডাউন টু আর্থ তুমি, মানে খুব ভালো লাগছে তোমার সাথে কথা বললাম, যেটুকু সময় ভালো লাগলো, খুব সময় ভালো লাগলো। তোমার মতো ক্রিয়েটার আরও বাংলায় হোক, এটা আমি চাই, যেন আমাদের জেনারেশন যেন ঠিক দিকে যায়। হ্যাঁ, নর্মালি থাকো, এখন ইউটিউব সবাই করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে এমন কেউ নেই বাড়িতে ইউটিউব করে, যে একটা কাজ করে জব করে সেই ইউটিউব করছে। তো ইউটিউবটাকে যদি ঠিকভাবে কেউ যদি করে, সেখান থেকে সে আর্নিংও করতে পারে, সে আবার লাইফ টাইমও করতে পারে, অনেক কিছু আছে এখান থেকে অনেকে বড় বড় বিজনেস তৈরি করে ফেলছে। আমারও ইচ্ছা আছে জীবনে কিছু করার, সবসময় তো ইউটিউব চলবে কি চলবে না, একটা এজ পরে কি সেই এইসব কিছু তো করতে পারবো না। তো আরো কিছু প্ল্যান আছে। ভবিষ্যতে কি তোমার চিন্তা ভাবনা? ভবিষ্যতে আমারও পডকাস্ট করার ইচ্ছা আছে তো। আচ্ছা, আমি কথা দিচ্ছি তো সেদিনকার আমি তোমার পডকাস্টে যাবো, আর ভালো বড় একটা সাবস্ক্রাইবার বেস নিয়ে যাবো নিশ্চয়ই, তখন ডাকবো নিশ্চয়ই। আর
আমার অনেক কিছু বিজনেস করার ইচ্ছা আছে, এখন যেহেতু বলছি না সেগুলো, থাক এখন প্ল্যানে আছে। মানে এই ইউটিউবে থেকে তোমার এরপরে কি চিন্তা ভাবনা, আর কি কোনো চ্যানেল তুমি খুলবে অন্যরকম পডকাস্টটা বাদ দিয়ে? ধরো আমার দুটো চ্যানেল আছে, এই একটা চ্যানেল যেটা বাদবাস বিপু, আর একটা মিস্টার বিপু আমাদের চ্যানেল আছে, সেটা তো ডেড হয়ে পড়ে আছে, মানে আপলোড করি না, নর্মালি সময় পাই না। ধরো আমি করছি মেন চ্যানেল, স্ক্রিপ্ট আমি করছি, এডিট আমি করছি, ভিডিও টপিক করছি আমি, সব আমি সব ব্র্যান্ড আমি চালাচ্ছি। তবু একটা এখন ম্যানেজার রেখে দিয়েছি যে ম্যানেজ করে ব্র্যান্ডগুলোকে। নর্মালি সব আমি একা করতে গিয়ে না আমি রিলস করতে পারছি, অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাতে পারছি, না অন্য কিছু করতে পারছি, বা সেকেন্ড চ্যানেলটাও সামলাতে পারছি না। তো এর জন্য আমার মনে হচ্ছে এখন সেকেন্ড চ্যানেলটা সামলানোর জন্য কিছু করি। মানে চ্যানেল তো খোলাই যায়, চ্যানেল খোলা মানে এত খুবই সহজ ব্যাপার এখন চ্যানেল খোলা, কিন্তু সেগুলো ম্যানেজ করা খুব কঠিন, রেগুলার ভিডিও আপলোড করতে হয়। দাদা একটু র্যাপিড ফায়ারে যাই, ঠিক আছে? মানে একটু র্যাপিড খেলার চলে একটু কটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবো। প্রথম, তুমি সিঙ্গেল কি তুমি হচ্ছে সিঙ্গেল আছো কি নাকি মিঙ্গেল? আমি টিমে বন্ধুদের দিকে তাকিয়ে কথা হবে না, আমার দিকে তাকিয়ে কথা হবে। এই কোশ্চেনটা সবাই করে। হ্যাঁ, এটা বিরাট কোশ্চেন যে তুমি কি সিঙ্গেল। এটা একদিন বলবো, এখন যদি রিভিল করে দিই সবকিছু, তার মানে মিঙ্গেল। এখন যদি মেয়েরা তোমরা সরি মেয়েদের মন ভেঙে গেছে তোমার এই কথাতে। এখন যদি সবকিছু রিভিল করে দিই, দেখো এখন যদি সবকিছু রিভিল করে দিই তাহলে কে জিজ্ঞাসা করবো না সিঙ্গেল না মিঙ্গেল, হ্যাঁ কি না উত্তর। এটা একটা কোনো জীবনে এটা বলবো কি মানে আনবো বলে এই জিনিসগুলো রেখে দিয়েছি। ঠিক আছে তো দাদা চ্যানেলে অবশ্যই সবাই চোখ রাখো, কি তাড়াতাড়ি জানতে পারবে কি মানে পার্ট 2 আছে, সেকেন্ডে সবকিছু ক্লিয়ার করব। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, তোমার জীবনে সবথেকে বেশি ভয় কি, মানে কোন জিনিসটা তুমি সবথেকে বেশি ভয় পাও? সবথেকে বেশি ভয় পাই আমার মনে হয় যে একদিন যদি আমার এই সবকিছু শেষ হয়ে যায় তখন আমি কি করবো ফিউচারে। এই ফিউচার নিয়ে আমার খুব টেনশন থাকে, আমি আমার বন্ধুদেরই বলি যে ফিউচারে কি করবো কি না, কি সারাদিন টেনশনে বসে আছি, এই জিনিসটা হয় একটা। আর হ্যাঁ ভয় বলতে পারো এইটাই, বাবাকে খুব ভয় পাই, যদিও সবাই পাই, আমিও সেম। মানে ফিউচার নিয়ে আমার যতটা ভয় আছে হয়তো অন্য কারো নেই, কিন্তু এই ভয়টা পাওয়া উচিত না এখন। যদি কাজ করি ফিউচারে ঠিক হয়ে যাবে, কাজের উপর সব কিছু নির্ভর করে, তো এই ফিউচার নিয়ে ভয়টা আছে। জীবনের সবথেকে বড় ইচ্ছে কি? বড় ইচ্ছে বাড়িটা করছি, বাড়িটা পুরো কমপ্লিট করব, মা বাবাকে ভালো করে রাখবো, একটা নিজে ভালো একটা এই ইউটিউব থেকে চাই যে কিছু একটা করব, মানে একটা বিজনেস করব, মা বাবার ইচ্ছা পূরণ করবো, আমার ইচ্ছাগুলো পূরণ করবো, এইটাই সব থেকে। আমার এরকম কোনো শখ নেই যে আমার লাক্সারিয়াস লাইফ তৈরি করবো, না এরকম কিছু না, মানে আমার নিড যেগুলো সেগুলো পূরণ হলেই আমার যথেষ্ট। তুমি কি ভবিষ্যতে তোমার হোম টাউন মানে অনেকে জানে না বেথুয়া, তুমি কি সেখানেই থাকবে? দেখো আমার নর্মালি আমার বাড়িতে থাকতে বেশি পছন্দ, আমি চেষ্টা করেছিলাম যে আগে যে অন্য কোথাও গিয়ে ভিডিও করবো, কিন্তু সেই জিনিসটা হয় না। দেখো বাড়িতে আমি যাই করি কিনা এক গ্লাস জলও আমাকে আমার মা দিয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, আর কোথাও থাকতে হলে সেখানে আমাকে নিজে নিজে সবকিছু করতে হবে, সেখানে টাইম যাবে, আর আমি সেগুলো পারি না। ছোট থেকেই আমার মা সবকিছু মানে সামনে এনে দেয়। তুমি কি এখানে কয় ভাই বোন? না আমার একটা বোন আছে। আমরা 4 জন থাকি বাড়িতে, আমার মা বাবা বোন আর আমি। তোমার দাদা ভবিষ্যতে ঠিক আছে, ভবিষ্যতে তোমার মানে ইচ্ছে কি এরপর আরো যদি কিছু ইচ্ছে থাকে? ইচ্ছে বলতে দেখো মানে এই তুমি বদমাশ বিপদ চ্যানেলটাকে কোথায় দেখতে চাও? দেখো আমি এখন চাইছি যে ভালো ভালো ভিডিও করতে, একটু চ্যানেলটাকে গ্রো করতে, এরপরে চাই আমি আরো কিছু বিজনেস করব, ঠিক আছে, এই প্ল্যানটা তো আছেই একটা সাইডে। আমি চাইছি সেকেন্ড একটা চ্যানেল আছে আমার মিস্টার বিপোয়া বলে, সেই চ্যানেলটাতেও গ্রো করানোর চেষ্টা করছি, পারছি না এখন, কিন্তু একটা বাড়ির কাজগুলো চলছে বলে তাই বাড়ির কাজগুলো কমপ্লিট হলে সেকেন্ড চ্যানেলটাও গ্রো করাবো, যাতে আমি চ্যানেলগুলো ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারি আর ম্যানেজমেন্ট টিম করতে পারি একটা, মানে একটা টিম ছাড়া কিছুই না, মানে এগোনো যায় না কোনো দিকে, একা তুমি হার্ডলি 5 লাখ পর্যন্ত আগাতে পারবো, তারপরে আগাতে পারবো। হিন্দি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কাকে সবথেকে বেশি ভালো লাগে? থাগেশকে ভালো লাগে, থাগেশ, ধীরু মানচিক, ট্রিগার ইনসান, ক্যারিমিনেটি, এটা তো নর্মালি সবারই ভালো লাগে আমার থাগেশ। আর ওয়েস্টার্ন ক্রিয়েটরদের মধ্যে বাইরে কাকে বলবো, আচ্ছা অনেকে, কিন্তু রোস্টিং এ সেরকম তো দেখি না, অ্যাজ এ ক্রিয়েটিভ। স্পিড আর
তারপরে মিস্টার বিস্ট। হ্যাঁ মিস্টার বিস্টের ভিডিও তো Mr. মানে Beast, ও তো নাম্বার 1 ক্রিয়েটর। লোগান পল, হুম, নরমালি এই 2-3 জনকে ভালো লাগে। মানে এদের মানে হিন্দি ক্রিয়েটরদের সঙ্গে যখন কোলাব করে তখনই তো চিনতাম না, কি তার আগে থেকে এরকম ভাবে চিনতাম না যে তোমাকে কি কোনোদিন অ্যাক্টিং এ দেখা যাবে? হ্যাঁ তোমরা যদি চান্স দাও আমাকে। না না, আমার সঙ্গে একটা কথা হয়েছিল, মানে আমি কলকাতার একটা প্রজেক্টের সঙ্গেও কথা হয়েছিল, কিন্তু তখন করতে পারিনি, তখন অনেক প্রবলেম ছিল, তার জন্য করতে পারিনি। প্রবলেম বলতে অনেক পার্সোনাল প্রবলেম হয়ে গেছিল তখন, তার জন্য সেই কাজগুলো হয়তো করতে পারিনি। এখন মিস করি সেই কাজগুলো, যে হয়তো করিনি তখন। কলেজে কি রকমের রিঅ্যাকশন পাও যখন এখন সবাই জানি বদমাশ যখন বিজ্ঞু আমাদের নর্মালি কলেজে যেতাম, তখন তো ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর যখন একটু পপুলারিটি হয়েছিল তখন সবাই চিনতো, ভালো লাগতো। তারপরে এমনি কলেজে খুব কমই গেছি, মানে 3 বছরে আমি 30 বারও কলেজে যাইনি, 30 দিনও কলেজে যাইনি। কোন কলেজে পড়ো তুমি? আমি বেথুয়া কলেজে পড়তাম। ভালো ইউটিউবার বলতে কি বোঝো? হ্যাঁ ভালো ইউটিউবার বলতে তুমি কি বোঝো? এত তো তুমি বড় বড় ইউটিউবারদের সাথে ভালো বন্ধু, তো তোমার ইউটিউবার নিজে বলতে একজন ভালো ইউটিউবার। দেখো, ইউটিউবার প্রথম হচ্ছে ভালো মানুষ হতে হয় তাকে, ঠিক আছে? ইউটিউবার হলেই হয় না, ভালো মানুষ হতে হয়। সবার আগে ভালো মানুষ, ভালো মানুষ হওয়া দরকার সব থেকে। তারপরে কন্টেন্ট সে বানাতেই পারে, যেরকম অনেকে আছে আমার ফ্রেন্ড লিস্টে অনেক আছে যে কন্টেন্ট সেরকম ইয়ে, কিন্তু তারা অনেক ভালো ভালো মনের মানুষ, ঠিক আছে? দেখে বুঝতে পারো তুমি। তারপরে ধরো তার কাজের প্রতি একটা মানে আলাদাই ভালোবাসা আছে, মানে ইউটিউব সবার আগে তার কাছে, সে ছোট কোনো কিছু মনে করে না ইউটিউবটা। আমার মনে হয় সেটাই, যে ভালো ইউটিউবার বলতে একটা ভালো মানুষ হতে হবে, কন্টেন্ট সবার আগে তার কাছে, তারপর অন্য কোনো কিছু। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, ঠিক আছে? তো নতুন যারা ইউটিউবার, ঠিক আছে, তাদেরকে তুমি কি সাজেশন দিচ্ছ যে আজকের ডেটে দাঁড়িয়ে যদি কেউ আজকে এই 2026 সাল দাঁড়িয়ে যদি কেউ একটা ইউটিউব চ্যানেল করলে সে কিভাবে এগোবে? কেন আমাদের কাছে আগের ডেটাবেস আছে, যেটা একটা ট্যাগ ইউজ করব, একটা ভালো থাম্বনেল, একটা ভালো ভিডিও, ঠিক আছে? এগুলো আগে আমরা জানি যে 5 বছর ধরে আমরা নিজেরাও সবাই জানি যে কি করতে হবে, কিন্তু এখন ইউটিউব অনেক চেঞ্জ হয়ে গেছে, তার পলিসিস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এখন সং টংগুলো সব আরো অনেক বেছে বেছে ইউজ করতে হয়, আগে এতটা রেস্ট্রিকশন ছিল না। তো আজকের ডেটে দাঁড়িয়ে একটা নতুন ইউটিউবার কিভাবে এগোবে, তার যদি তুমি কিছু টিপস দাও, আর আসছে জেনারেশনকে তুমি কিছু একটা মানে বার্তা দাও যে তারা যাতে ঠিক রাস্তায় যেতে পারে, যে ঠিকঠাক প্রোগ্রেসের দিকে। দেখো, প্রথমে গ্রো করার ব্যাপারটা হচ্ছে কি ট্রেন্ডিং জিনিস, ঠিক আছে? সবসময় ট্রেন্ডিং জিনিস, যেমন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং সঙ্গে যদি রিল বানাই তাড়াতাড়ি ভাইরাল হয়, সেরকম ইউটিউবেও টপিক থাকে ট্রেন্ডিং টপিকে, এরকম কিছু ট্রেন্ডিং টপিকে ভিডিও বানালে সবসময় সবার আগে যে যত তাড়াতাড়ি বানাতে পারবে তার ভিডিও তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এই একটা কাজ। ট্যাগ ফ্যাগ এগুলো ম্যাটার করে না এত আমার মতে, ঠিক আছে? টাইটেল ঠিক লিখতে হয়, থাম্বনেল প্রথমে হচ্ছে কি, তুমি দেখো ফার্স্ট ইমপ্রেশন, মানে ফার্স্ট ইমপ্রেশন কিসে আসে? টাইটেলে বা থাম্বনেলে। তুমি থাম্বনেলটাই প্রথমে আসবে, তারপরে হুক, ভিডিওর মধ্যে হুক যদি ঠিকঠাক থাকে তবেই পুরো ভিডিওটা দেখে মানুষে। থাম্বনেল, টাইটেল এই দুটো ম্যাটার করে অনেক সময়। সাউন্ড কোয়ালিটি তো প্রথমেই বলেছিলাম যে সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি ম্যাটার না করলেও সাউন্ড কোয়ালিটিটা ম্যাটার করে, যেন ক্লিয়ার ভয়েস আসে। আর তোমার হ্যাশট্যাগ বলতে ট্যাগ ফ্যাগ এখন আর মনে হয় চলে না এত কিছু, আমার মনে হয় না যে ট্যাগ এত করে, কিন্তু ট্যাগও অনেক কাজ করে, অনেক এগুলো পরে, ঠিক আছে, যখন বুঝে যাবে মানুষে। কিন্তু প্রথম হচ্ছে কি, এখন চ্যানেল গ্রো করানোর দরকার। এখন আমার ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাই বা ট্রেন্ডিং জিনিস নিয়ে একটা ভিডিও বানাই, যেটাতে ভাইরাল হবে, ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। আর যেমন হচ্ছে কি, মানুষের যেন ভালো লাগে, ঠিক আছে? চ্যানেলটা এমন কিছু করতে হবে যাতে মানুষ রিলেট করতে পারে, ঠিক আছে? তারপরে নেক্সট টাইম যেন আবার ভিজিট করে, এই জিনিসগুলো করলে তবেই আমার মনে হয় গ্রো করতে পারবে এখন। আর এখন গ্রো করা খুব টাফ, মানে এত ক্রিয়েটার হয়ে গেছে চারিদিকে না, একটা জিনিস নিয়ে গ্রো করা এখন রোস্টিং নিয়ে গ্রো করাই অনেক টাফ। আমার হয়তো তখনকার দিনে হয়ে গেছিলো বলে তাই, এখন হয়ে গেছে বলে তাই, কিন্তু এখনকার দিনে অনেক বেশি টাফ। আমার তখন হয়তো রোস্টিংয়ের ক্রিয়েটারও অনেক কম ছিল, এখন তো অনেক ক্রিয়েটার আছে রোস্টিংয়ে। তো এদের মধ্যে মানে হয় না যে 10 জনকে ছেড়ে দিয়েছি, এবার কে আগে পৌঁছাবে সেটা হচ্ছে কি তার উপর নির্ভর করে। এটাই, যে গ্রো করতে গেলে তাকে থাম্বনেলটা ম্যাটার করে। প্রথম কথা, ভিডিওর 1 নম্বর থাম্বনেল ম্যাটার করে। থাম্বনেল দেখেই মানুষ ভিডিওতে ভিজিট করে। থাম্বনেল, টপিক, তারপরে ওয়াচ টাইম তখন ম্যাটার করে। এই 2-3টে জিনিস থেকে ঠিকঠাক থাকে তাহলে একটা ভালো ভিডিও র্যাঙ্ক করবে। আর পরে যখন আস্তে আস্তে হবে তখন সে র্যাঙ্ক এসইও ব্যাপারে জানতে পারবে। আমার মতে প্রথমে হচ্ছে এই 3টে জিনিসে মানে করা দরকার, যে থাম্বনেল ভালো করতে হবে, ভিডিও টপিক ভালো করে একটু
রিসার্চ করতে হবে আর ট্যাগ টাইটেল এগুলো থেকে ভালো করে দিতেই হবে, তবে তুমি গ্রো করতে পারবে। তোমার কাছে কোয়ালিটি বেশি ম্যাটার করে না কোয়ান্টিটি বেশি ম্যাটার করে? এটা বলতে গেলে এখন দেখো কোয়ালিটি, তুমি এরকম এরকম করছো, তুমি ধরো এক মাসে একটা ভিডিও আপলোড করছো কিন্তু কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে, তার কোয়ালিটির জন্য অডিয়েন্স আছে আলাদা, ঠিক আছে, যে আমি কোয়ালিটি ভিডিও আপলোড করছি, কিন্তু কোয়ালিটি করতে গেলে গ্রো অনেক লেটে হয়, স্লো হয়, কিন্তু স্লো যখন হয় না তখন হেভি টাইপের হয়। আর কোয়ান্টিটিতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আপলোড করবে, রেগুলার বেসিসে আপলোড করা দরকার, সে তুমি এক সপ্তাহে একটা হোক 2 সপ্তাহে একটা হোক, রেগুলার বেসিসে আপলোড করা দরকার, যাতে ওই রেগুলারিটি মানে শেষ না হয়, তাহলে গ্রো করে যাবে চ্যানেল। তোমার কি কি মনে হয় যে এখন অবধি বাংলাতে কোন জনরিগুলো এক্সপ্লোর করা বাকি আছে ইউটিউবে? এক্সপ্লোর করা বাকি আছে, আমি এমনকি দেখতে পাচ্ছি না যে যেগুলো বাকি আছে আপাতত। আমি যখনই দেখি যে কেউ না কেউ নতুন নতুন জিনিস করছে, যেমন পডকাস্ট আগে ইতে ছিল, হিন্দিতে ছিল, হিন্দিতে ছিল, তারপরে এখন বাংলা, সবার আগে ইংলিশে, ইংলিশে ছিল, আস্তে আস্তে বাংলা অ্যাডাপ্টেশন, ওরকম ভাবেই আসে সবকিছু। ধরো যেমন মিস্টার বিসের যে টপিকটা ছিল, যে যেরকম ভাবে ভিডিও মানে সার্ভাইভাল, সেটা প্রথমে হিন্দিতে আসলো কিছু কিছু ক্রিয়েটার, এখন তো হিন্দিতে প্রচুর ক্রিয়েটার এরকম ভিডিও করছে, তারপরে এখন বাংলাতেও কিছু কিছু, আমার মনে হচ্ছে ওই জনারটা খুব কম মানুষ এখন বাংলাতে করতে পারে ওই জিনিসটা। বা স্টোরি, মানুষকে স্টোরি শোনানোর ব্যাপারটা হয় না, যে একটা স্টোরি শোনাচ্ছে, বাংলাতে কিছু কিছুই আছে, প্রেত কথা এরাই আছে কিছু কিছু, তো এগুলো নিয়েও আগাতে পারে। আর শর্ট ফিল্ম তো চলছে এই প্রথম থেকে, কিন্তু শর্ট ফিল্মে আমার মনে হয় না যে এখন একটা ছোট ক্রিয়েটার ইনভেস্ট করে অত দূরে এগোনো শর্ট ফিল্মে তো পসিবল না, হয়তো ক্যামেরা ইনভেস্ট করে। তো নর্মালি ওরা এখন, আর ব্লগ তো গ্রো করার সব থেকে সহজ উপায় ব্লগে। তো আস্তে জেনারেশনকে তুমি মানে বলতে চাইছো যে তারা যাতে কন্টিনিউয়াসলি ভিডিওটা আপলোড করে আর দেন হাল না ছাড়ে, ওরা নিজেরা এক্সপ্লোর করতে পারে, ঠিক আছে, যে কোনটা চলছে কিনা সেটা ওরা যত শুরুতে প্রথমে যত কস্ট কাটিং করা যায়। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি দেখো, প্রথমে যখন ওরা ভিডিও করবে সবকিছু টপিক ট্রাই করবে। আমি এমন তো না নর্মালি আমি প্রথম দিকে রোস্ট করছি না, ভাইন্স করেছি, কমেডি ভিডিও করেছি, তারপর রোস্টিং করেছি, রোস্টিং চলছে বলে করেছি, তখন যদি আমার কমেডি ভালো চলতো আমি কমেডিটাই করতাম। তো নর্মাল সেটা সবাই এটাই করে, প্রথম প্রথম কেউ ব্লগ করে না, কেউ ব্লগ করে, কেউ রোস্টিং করে, কেউ মিম রিভিউ করে, এরকম করে, যার যেটা চলে সে সেটা কন্টিনিউ করে। নর্মালি তাকেও এক্সপ্লোর করতে হবে, প্রথম প্রথম চ্যানেল করলে এক্সপ্লোর করতেই হবে। ঠিক আছে দাদা, আজকে অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু জানতে পারলাম, আশা করি অডিয়েন্সরা অনেক কিছু জানতে পারলো। আর লাস্টে যে তুমি এই ক্যামেরাটা আমার তাকিয়ে তুমি অডিয়েন্সকে কিছু তোমার দিক থেকে বলে দাও, আর নতুন জেনারেশনে একটা ছোট্ট কিছু বার্তা, যে তারা যাতে হাল না ছাড়ে। দেখো নতুন জেনারেশন কি বলবো, চাকরি হচ্ছে না, তো পড়াশোনার পাশাপাশি কিছু একটা করুক, পড়াশোনার পাশাপাশি কিছু করলে কিছু একটা করতে পারবে এক সময় গিয়ে, যদি আমি চাকরি না পাই কিছু একটা করতে পারবে। আর কি বলবো, আমি নতুন জেনারেশনকে কি জ্ঞান দেবো, মনে হয় আমারই জ্ঞানের দরকার এখন, যদিও বা। আর কি বলবো, যদি পডকাস্ট ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সবার আগে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পডকাস্টটা দেখার জন্য। আজকের গেস্ট ছিল বদমাশ বিপুল দা, সকলের ফেভারিট। তো আবার আমরা অন্য কোনো দিন অন্য পডকাস্টে আসবো, তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।